হ্যালো সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা নিয়ে আসলাম আরও একটা রিয়েকশন ভিডিও, এবং এটা আমি জানি না রিয়েকশন হবে কিনা, বাট আজকে হচ্ছে বনলতা এক্সপ্রেস মুভিটা দেখে আসলাম। হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে নির্মিত, এবং পরিচালক হচ্ছেন তানিম নূর, যার গত বছরও একটা সফল সিনেমা ছিল যেটার নাম ছিল উৎসব। আর এই বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি টাকা আয় করেছে যে মুভিটি, সেটি হলো বনলতা এক্সপ্রেস। তো আজকে আমরা দুই ভাই আজকে মুভিটা দেখে আসলাম বসুন্ধরা সিনেপ্লেক্সে। এর আগে পহেলা বৈশাখে আমি সিনেমাটা দেখার চেষ্টা করছিলাম, বাট কোনো টিকিট পাইনি। এরপর হচ্ছে খুবই ব্যস্ততা থাকার কারণে আর দেখা হচ্ছিল না, বাট রিসেন্টলি দেখলাম যে এটা 24 তারিখ ওটিটিতে রিলিজ হচ্ছে। বাট আমার একটা ইচ্ছা ছিল যে আমি ওটিটিতে দেখবো না, আমি সরাসরি একটা বিগ স্ক্রিনে দেখবো। তাই সরাসরি সাকিবকে কল দিলাম যে চলো মুভিটা দেখি বনলতা এক্সপ্রেস। এটার এখন পর্যন্ত কোনো নেগেটিভ রিভিউ দেখি নাই, সবাই হচ্ছে 8-এর উপরে রেটিং দিচ্ছে। সো ভাবলাম যে দেখে আসি বিগ স্ক্রিনেই ওটিটিতে আসার আগে। জানি ওটিটিতে কম টাকা লাগবে, বাট অনেক হোয়াট এভার, বাট ইচ্ছা ছিল যে সিনেপ্লেক্সে বড় স্ক্রিনে দেখার, এবং সেটা আজকে করতে পেরেছি। এবং বনলতা এক্সপ্রেসের ইন্টারেস্টিং থিং হচ্ছে এটা রিলিজ হওয়ার আজকে হচ্ছে 63তম দিন, এবং আমরা সিনেপ্লেক্সের হলে গিয়ে যা দেখতে পেলাম জাস্ট ইনক্রেডিবল। কারণ একটা সিটও ফাঁকা ছিল না, ফুল হাউসফুল ছিল। এবং আমি হচ্ছে 2 দিন আগে টিকিটটা কাটছিলাম, এবং টিকিটটা কাটছি যখন ছাড়ছে তার সাথে সাথে 21 তারিখ রাত 12টা 1 থেকে 2 মিনিটের ভিতর আমি টিকিটটা কনফার্ম করি। তাও যখন টিকিটটা কনফার্ম করছিলাম, আমি যেইটা সিলেক্ট করছিলাম সেইটা বলতেছিল যে বুকড। 3-4টা সিলেক্ট করার পর ফাইনালি গিয়ে আমি 2টা টিকিট পাই। সো টিকিট পাওয়ার পর আমরা আসলে আজকে দেখতে যাই। আমাদের শো টাইম ছিল বিকাল 4টা 10 মিনিটে বসুন্ধরা সিনেপ্লেক্সের 3 নাম্বার হলে। সো আমরা পপকর্ন টপকর্ন নিয়ে প্রস্তুত হয়ে আমরা যাই। তারপর হচ্ছে আমরা বসার মনে হয় 5 থেকে 6 মিনিট পর হচ্ছে সিনেমাটা শুরু হয়। সো এখানে আমরা 10টা পয়েন্ট রেডি করছি, যে 10টা পয়েন্ট নিয়ে আজকে এই মুভিটা নিয়ে রিভিউ দিব। চেষ্টা করবো মুভির আমরা যে সব জিনিসগুলো আমরা আমাদের ফোন দিয়ে রেকর্ড করছি হলে, এগুলো একটু এই ভিডিওটাতে শো করার। তাছাড়া হচ্ছে ভিডিওর কিছু গানের যে এগুলো রিলিজ হয়েছে সেগুলো এইখানে শো করার। বাট আমরা ওটিটি থেকে রেকর্ড করে ওইগুলো আপাতত দিব না। আমরা যে ভাইবটা আছে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। সো আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে মুভির মূল গল্প, এবং এই পাশে আসলে আমার একটা ল্যাপটপ স্ক্রিন আছে যেটাতে আমি 10টা পয়েন্ট রেডি রাখছি, এবং এই 10টা পয়েন্ট নিয়ে সাকিব এবং আমি হচ্ছে ডিসকাস করব আমাদের অভিজ্ঞতা, আজকের যেই রিভিউ সেই 10টা পয়েন্টের উপর আমরা এই রিভিউটা দিব। সো চলো সাকিব শুরু করা যাক। প্রথমটা হচ্ছে মুভির মূল গল্প ও মেসেজ। মুভির মূল গল্প কি ছিল, তোমার কাছে কি মনে হয়? মেইনলি আমার কাছে মনে হয় যে একটা ট্রেন কেন্দ্রিক, মানে একটা মেইন ফোকাসটা ছিল একটা ট্রেনের জার্নিকে সম্পূর্ণ মুভি জুড়ে রান করা, এবং সেটা তানিম নূর যথেষ্ট চেষ্টা করছে একদম স্মুথলি রান করার জন্য। আমার কাছে এটা মনে হয়েছে। এক্স্যাক্টলি। আসলে আরেকটা জিনিস আমরা ফিল করতে পারছি যে আমরা হচ্ছে দুইজনে হচ্ছে বেশি সংখ্যক বার ট্রেনে চড়েছি, হ্যাঁ, এবং আমরা মেইনলি অরিজিনাল এবং রেলের যে ভাইবসটা আছে হ্যাঁ একদম সেটা অরিজিনাল ভাইবসটা, সেটা আমরা রিলেট পাইছি। করতে পারছি। হ্যাঁ, আর হচ্ছে আমরা ছোট থেকে ট্রেনে চড়ে অভ্যাস, আমাদের যে বাসা ওইখানে গন্তব্যের একটাই সহজ মাধ্যম যোগাযোগের, সেটা হচ্ছে ট্রেন। তো সবচেয়ে মানে পপুলার যে মাধ্যমটা সেটা হচ্ছে ট্রেন। রাইট। সো এই আমার কাছে মনে হলো যে এই ট্রেনে যে গল্পটা, এর আগে কিন্তু আমি হচ্ছে 3 বছর আগে হচ্ছে এই উপন্যাসটা পড়ি, কিছুক্ষণ উপন্যাস হুমায়ুন আহমেদের। তো পুরোটাই হচ্ছে ট্রেন কেন্দ্রিক ছিল, কয়েকটা ক্যারেক্টার ছিল, সেই সব ক্যারেক্টারগুলো এই মুভিটাতে আছে, কিছু এক্সট্রা ক্যারেক্টারও আছে। বাট আমার কাছে যেটা মনে হইলো এই মুভির মূল গল্প, সেটা হচ্ছে কিছু সোশ্যাল মেসেজ দেয়া। যেমন ধরেন যে আমাদের কিছু যে আগেকার কিছু প্রথা ছিল, রাইট, কুসংস্কার, যে শুধুমাত্র নারী চিকিৎসকরাই হচ্ছে চিকিৎসা দিতে পারবে গর্ভবতীদের, এইটা একটা বৃত্তটা ভাঙা। সেখানে ডক্টর আসাদ, যেখানে শরীফুল রাজ অভিনয় করেছে একজন ডাক্তারের চরিত্রে, সে সেই প্রথাটা ভাঙার চেষ্টা করছে। সো এইটা একটা কুসংস্কার, হ্যাঁ, একটা ভাঙার একটা মেসেজ ছিল।
এবং নেক্সট পয়েন্ট হচ্ছে ট্রেন জার্নিকে জীবনের প্রতীক হিসেবে দেখানো। রাইট, ট্রেন জার্নিতে কিন্তু অনেক ধরনের গল্প থাকে, অনেকের জীবনের গল্প থাকে, আমরা সেখানে অনেক বন্ধু পাই, অনেক আড্ডা সকল চলে, শ্রেণীর একটা হ্যাঁ, মিলন মেলা আর কি। পলিটিক্যাল আড্ডা চলে, দেশ নিয়ে আড্ডা চলে, আমরা অনেকে জীবনে অনেক দুঃখ প্রকাশ করি আমাদের পার্শ্বযাত্রীর সাথে, চায়ের আড্ডা হয়, কেউ একজন বিল দিয়ে দিচ্ছে। সো এখানে অনেক ধরনের জীবনের গল্প থাকে, এটাও ফুটিয়ে ওঠানো হয়েছে। যেমন কিছু স্টুডেন্ট যারা হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিতে যাবে, এরকম ফ্রেন্ড সার্কেলদের একটা গল্প, জীবনের গল্প উঠানো হয়েছে। একজন গণিতবিদ, ম্যাথমেটিশিয়ান, ওনার জীবনের গল্প উঠানো হয়েছে যে উনি একটা অস্কার পাইলেও পাইতে পারতো, নোবেল পাইলেও পাইতে পারতো। সো ওনার জীবনের গল্প তুলে ধরা হয়েছে। ডাক্তার শরীফুল রাজ ছিল, তার হ্যাঁ, জীবনকে। এখানে গণিতবিদ হিসেবে ছিল মুশাররফ করিম। ওনার একটা উদ্ভট আর কি ক্যারেক্টার ছিল, একটু একদম মিস্ট্রিয়াস ক্যারেক্টার, রাইট। উনি লুঙ্গি পরে একদম সাদা সাদা ভাব একটা, মানে হ্যাঁ, সাধারণ সহজ সরল একজন মানুষের মতো, বাট ওনার শেষে গিয়ে যে টুইস্টটা দেয় বা আছে যেরকম ভাবে ওনার এটা বলে, তো ওই জিনিসটা আসলে অবাক করার মতো আর কি। এক্স্যাক্টলি, উনি হচ্ছে যে একটা লুঙ্গি পরে বসে থাকে, পা চুলকাচ্ছে, ওনাকে দেখলে মনে হচ্ছে উনি অনেক গরিব, উনি যে গণিতবিদ সেটা বোঝা যায় না। হ্যাঁ, বাট উনি পুরো একটা এসি কেবিন বুক করে নেয়। তো ওই কেবিনের ভিতরে উনি একা না, ওনার সাথে ওই কেবিনে ছিল সাবিলা নূর, যার হচ্ছে নাম ছিল চিত্রা, রাইট, চিত্রা ছিল। সো এই ওভারঅল মিলিয়ে এই কাহিনীটা হচ্ছে, এখানে রেলের গল্প ছিল, তারপর আজিজ সাহেবের একটা গল্প ছিল, যিনি গর্ভবতী স্ত্রীকে নিয়ে এবং ছোট কন্যা শিশুকে নিয়ে ট্রেনে যাচ্ছে। কন্যা শিশুর ক্যারেক্টারটা খুবই দারুণ ছিল এবং খুবই কিউট ছিল, যার চরিত্রের নাম ছিল মিতু। মিতু মনে হয়, মিতু ছিল সম্ভবত। আচ্ছা, আমরা আবার এই মুভিটা দেখবো। আর এইটা ভাই এমন একটা মুভি যে আপনি আরো কয়েকবার দেখতে ইচ্ছে করবে। আমরা তো অবশ্যই ওটিটিতে দেখবো, এটা হইচই রিলিজ হবে 24শে মে, আই গেস। হ্যাঁ, 24শে মে রিলিজ হবে হইচই। আর এটা দ্বিতীয়বার দেখার মতো মুভি আমি মনে করি। হ্যাঁ, অবভিয়াসলি। এবং হচ্ছে আমরা নেক্সট পয়েন্টে যাই। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে তানিম নূরের পরিচালনা, স্টোরি টেলিং স্টাইল। তো এটা নিয়ে যদি আমি বলি যে তানিম নূরের পূর্বের যে মুভিটা ছিল উৎসব, তো উৎসবের মাঝে যেরকম ভাবে তানিম নূর ফুটিয়ে তুলছে গল্পটাকে, একদম ন্যাচারাল একটা ভাইব ছিল, এই জিনিসটা এই মুভিতেও একদম সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, আমার কাছে এটা মনে হয়েছে। আচ্ছা, এখানে আমি তানিম নূরের যেটা বললো যে উৎসব, গত বছর উৎসব একটা ব্যবসাবহুল এবং সফল একটা সিনেমা ছিল এবং ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা ছিল, সবাই ফ্যামিলি নিয়ে দেখতে পারছে। সো বনলতা এক্সপ্রেসটাও ফ্যামিলি নিয়ে দেখার মতো। ইভেন আমরা আজকে খেয়াল করেছি সকল শ্রেণীর, মানে 50 ঊর্ধ্ব কাপল, 50 ঊর্ধ্ব মুরব্বীরাও, ছোট বাচ্চা থেকে শুরু করে একদম ফ্যামিলি মেম্বার, বয়স্ক সবাই ছিল। আমরা অনেক কাপলসও দেখছি, জেনজি কাপল, তারপর অনেক জেন আলফা দেখলাম, তারপর হচ্ছে 50 ঊর্ধ্ব, ওদেরকে মিলেনিয়াম বলে মনে হয়। ওরাও মোটামুটি সকল এজের মানুষরাই সেখানে, হ্যাঁ, ইয়াঙ্গার টু ওল্ডার সবাই দেখছে এই মুভিটা। সো এটা একটা পারিবারিক ছবি এবং এটা সবাইকে নিয়ে দেখার মতো একটা ছবি করছে। স্টোরি টেলিং বলি, গল্পের স্টোরি টেলিংটার ভয়েস আমার যতটুকু মনে হয় হুমায়ুন আহমেদের ছেলে নুহাশ হুমায়ুন, সে বলছে যতটুকু ভয়েস শুনে মনে হলো। আর স্টোরি টেলিং ক্যারেক্টারটাও ছিল মিত একটা ক্যারেক্টার ছিল, হ্যাঁ, একটা লাশ দিয়ে দিলাম, একটা লাশ ছিল। সো সে একটা লাশ হয়ে ভয়েস দিচ্ছিল, গল্প বলে দিচ্ছিল ট্রেনের। ইভেন লাস্টলি যেটা হয়, এই লাশের বাবার চরিত্রটা একটা সারপ্রাইজিং ক্যারেক্টার, এটা আমরা বলবো না, বললো না, কিন্তু এটা হচ্ছে আপনার ওটিটিতে দেখে নিন। আমি জানি ম্যাক্সিমাম মানুষ ওটিটিতে সাবস্ক্রিপশন কিনে দেখবে না, পাইরেসি থেকেই দেখবে, এটা ভাই বাংলাদেশের বাস্তবতা। বাট আমার মনে হয় যে যত টাকা খরচ করছে তার থেকে 3 থেকে 4 গুণ বা 5 গুণ জানি না অতটুকু উঠে গেছে। তো আশা করা যাক যে ওনারা এখন আর পাইরেসি আটকাতে পারবে না, এটা কেউই আটকাতে পারে নাই ওটিটিতে যাওয়ার পর, তারাও পারবে না। সো আপনারা যেভাবে হোক মুভিটা দেখেন, আশা করি ভালো লাগবে। এটা ফুল একটা কমেডি ইম্প্যাক্ট এবং হুমায়ুন আহমেদ যেই ধরনের ছবির বা সিনেমার পরিচালনা করতেন সেই রকম একটা ভাইবস আছে এটাতে। আর আরেকটা কথা বলতে চাই, যেহেতু আমি কিছুক্ষণ উপন্যাসটা পড়েছি,
তো কিছুক্ষণ উপন্যাসে এতটা ইন্টারেস্টিং আমি পাই নাই, মানে পাইছি হুমায়ুন আহমেদের বইগুলোতে যেরকম থাকে সেম একটা টেস্ট ছিল, বাট ভিজুয়াল স্ক্রিনে তানিম নূর জাস্ট অসাম, হি ওয়াজ অসাম। এত সুন্দর পরিচালনা করেছে, দেখেই মনে হচ্ছিল যে হুমায়ুন আহমেদ ওনার ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। লাইক এর আগে আমার ফেভারিট মুভি ছিল হুমায়ুন আহমেদেরই 9 নম্বর বিপদ সংকেত। এটা আমার দেখা হয়েছে। হ্যাঁ, ওইটা একটু কমেডি ছিল, যেহেতু আমি একটু কমেডি ভালোবাসি, ওইটাই আমার লাইফ টাইম বেস্ট মুভি ছিল। বাট এখন চেঞ্জ হয়েছে, সো কোনটা লাইফ টাইম বেস্ট এটা আমি একবার শেষেই বলবো। সো আমরা লেটস মুভ টু দ্য নেক্সট পয়েন্ট, চঞ্চল চৌধুরীর অভিনয়। তো এখানে চঞ্চল চৌধুরী ছিল একজন মন্ত্রীর ক্যারেক্টার, তিনি ছিলেন হচ্ছে শিক্ষামন্ত্রী। তো উনার ক্যারেক্টারকে এমন ভাবে বিল্ড আপ করা হয়েছে যে উনার উনাকে দেখানো হয়েছে হচ্ছে নেগেটিভ রোলে। আমার কাছে মনে হয়েছে উনাকে ফার্স্টে দেখানো হয়েছে নেগেটিভ রোলে। তো উনার যে ওয়াইফ ছিল, তো ওয়াইফ হচ্ছে লাস্ট পর্যন্ত উনাকে সঠিক পথে নিয়ে আসছে, আমার কাছে এটা মনে হয়েছে। আচ্ছা, ওইখানে উনি একটা গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করে, হ্যাঁ, এবং টিপিক্যাল বাংলাদেশি মিনিস্টাররা যারা পাওয়ার দেখাতে খুবই মানে স্বাচ্ছন্দ্য ক্ষমতায় বোধ গেলে করে। যেরকম মানে মানুষ পাল্টে যায়, এরকম একটা ভাইব ছিল। হ্যাঁ, উনি সেই ক্যারেক্টারটাই পালন করছে, যে টিপিক্যাল বাংলাদেশি মিনিস্টার যারা হচ্ছে ক্ষমতা দেখাতে ভালোবাসে, এইরকমই একটা ক্যারেক্টার এবং পালন করছে, এবং লাইনচ্যুত- রিয়েল ক্যারেক্টার পালন করছে। হ্যাঁ, এবং লাইনচ্যুত হওয়ার পরে ওনার ওয়াইফ হচ্ছে ওনাকে রাইট ট্রেকে নিয়ে আসছে আবার। হ্যাঁ, এক ধরনের হচ্ছে কাটা দিয়ে কাটা হ্যাঁ, তুলছে কাটা আর দিয়ে কি। কাটা তোলানো। মন্ত্রীকে ফাঁসাইছে, নিজের স্বামীকে ফাঁসাইছে সেই মানে রাইট ট্র্যাকে নিয়ে আসছে। রাইট, সো এইটা নিয়ে আমরা বললাম। বাট চঞ্চল চৌধুরী ভালোই, অভিনয় সুন্দর ছিল, ভালো। ক্যারেক্টার ভালো ছিল ওনার। যদি আমি বলি, ওনার ডায়লগ গুলো মুশাররফ করিমের সাথে বেশ জমছিল হ্যাঁ, ওইখানে। হ্যাঁ, একদম মুশাররফ, স্ক্রিনের মাঝে ফুটে তুলছে ডায়লগ গুলো একদম। ওনার হচ্ছে লিজেন্ডারি, সো ওনাদের অ্যাক্টিং নিয়ে আসলে কিছু বলার মতো নেই। দেন হচ্ছে আমরা যদি মুশাররফ করিমের ক্যারেক্টার ডেপথ, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। রাইট, মুশাররফ করিম যেখানে যা যা দরকার সেখানে সবকিছু ডেলিভার করছে। কমেডি গুলা এমন ভাবে নিখুঁত ভাবে দেওয়ার চেষ্টা করছে, মানে একদম হাসি পাওয়ার মতো একদম। রাইট, আমি কিছু কিছু জায়গায় দেখছি উনি কমেডি, মানে জোর করে হাসা লাগবে না, একদম হ্যাঁ। স্মুথ হাসি আসবে, ঠিক আছে। হ্যাঁ, উনি কমেডিটা পারফেক্টলি করছে, যেহেতু উনি কমেডি রাজা। বাট আমার কাছে মনে হয় যে ওনার মধ্যে ইমোশনাল একটা লেকনেস ছিল, বাট এই মুভিতে লাস্টে পার্টে যে ইমোশনালটা উনি দেখাইছেন বা ইমোশনটা দেখাইছেন, অসাধারণ। মার্ভেলাস। একদম মানে আমার কাছে মনে হয় যে চোখের কোণে জল এসে পড়বে এরকম। রাইট, এরপর মুশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী ওনাদের অ্যাক্টিং নিয়ে আসলে কমেন্ট করার মতো আসলে কিছু নাই, আর যোগ্যতাও নাই। আসলে আমাদের রিভিউ দেওয়ার মতো যোগ্যতা নাই, বাট জাস্ট ইচ্ছা হইলো যে আমরা আমাদের অভিব্যক্তি অভিব্যক্তি আজকে মুভিটা দেখার এক্সপিরিয়েন্স, ফিলিংসটা শেয়ার করতেছি। এই ভিডিওটা অনেক লম্বা হবে, সো আমার এই কথাটা আগে বলা উচিত ছিল, বাট আমি জানি এ পর্যন্ত খুব বেশি সবাই দেখবে না, টেনে টেনে দেখবে, তাও বলতেছি। আমাদের নেক্সট 6 নাম্বার পয়েন্টটা হলো গিয়ে সিনেমাটোগ্রাফি ও ভিজুয়াল এস্থেটিক। কি বলতে চাও? তো সিনেমাটোগ্রাফিটা হচ্ছে কি বিএফএক্স এবং যা কিছু ছিল এটা টেন কেন্দ্রিক, এবং টেনকে এমন ভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে একদম বাস্তব লাইফের সাথে মিল ছিল একদম। আমি যতটুকু জানি সেটা সবকিছু একটা সেটের ভিতরে করা হয়েছিল, এবং ট্রেন থেকে শুরু করে জাংশন, রাস্তা সবগুলো একটা সেটের ভিতরে ছিল। সো আমার মনে হয় পারফেকশন দেখলে কেউ বুঝবে না যে এটা আসলে কোনো সেটের ভিতরে করা হয়েছে। এই জন্য তানিম নূরকে একটা লাইক বাটন দেওয়া যায়, এবং রিয়েক্ট বাটনও দেওয়া যায়। আসলে রিয়েক্ট বাটনও দেওয়া যায়, আর হচ্ছে লাভ রিয়েক্টে ক্লিক করা যায়। এবং এডিটিং, বিএফএক্স অসাধারণ হয়েছে, অসাধারণ, এক কথায় অসাধারণ বিএফএক্স হয়েছে। এন্ড তারপর আমরা যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সাউন্ড, বিজিএম গুলো একদম রাইট মোমেন্টে রাইট ভাবে ক্লিক করছে, যেটা হচ্ছে এই মুভিটার একটা গুরুত্বপূর্ণ দিক। রাইট, এখানে আমাদের কিছু অনেক পুরনো গান, যেমন অর্থহীনের চাইতেই পারো, এই গানটা অনেক ভালো লাগছে ভাই। এটা সবার লাস্টে ছিল এবং শেষ মুহূর্তেই হচ্ছে গানটা দিছে। তো মুভির যেই এন্ডিংটা ছিল, এন্ডিংটার পরে এই গানটা আসলেই পারফেক্টলি বসানো হয়েছে, এবং মাঝখানে ছিল একটা রোমান্টিক মোমেন্ট ছিল। রোমান্টিক না, আসলে মনে হচ্ছে সবারই ইচ্ছে পূরণের একটা ইয়ে হয়েছে,
তখন হচ্ছে যে একটা গান ছিল, রবীন্দ্রসঙ্গীত। এটা আমি জানি না রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত। কিনা। ও হে কি করিলে পাইবো তোমারে, হুম। এই গানটাও পারফেক্টলি বসানো হয়েছে। এর মাঝে মাঝে কিছু গান বসানো হয়েছে, লাইক ওরা কনসার্টের মতো একটা ক্রিয়েট করছিল মন্ত্রীর বগিতে, রানী এলিজাবেথের বগিতে। আম, আয়ুব বাচ্চুর গান ছিল আর বেশি কাদালে উড়াল দেবো আকাশে, এই গানটা ছিল। তো এটা আমার কাছে মানে স্পেশালি ভালো লাগছে এই গানটা, এবং এটা হচ্ছে কি উৎফুল্ল একটা গান ছিল। বাট এইখানে একটা এইখানে আমি একটা নেগেটিভ জিনিস বলতে চাই। আমি জানি না আমি চেতনার শিকার হব কিনা, হয়তোবা চেতনার শিকার হইতে পারে। এখানে একটা দেশাত্মবোধক গান ছিল, তোমার পরে ঠেকায় তোমার পরে ঠেকাই মাথা, এই গানটাকে এক্সপ্রেশন করা ফানি ভাবে এক্সপ্রেশন করা হয়েছে। অনেকে যারা চেতনাবাদী বা চেতনা কি বলে চেতনাধারী, ওনারা হয়তো বলতে পারে যে গানটাকে বিকৃত করা হয়েছে। আমি মনে করি না গানটাকে বিকৃত করা হয়েছে, এটাকে একটু ফানি ওয়েতে রিপ্রেজেন্ট করা হয়েছে। রিপ্রেজেন্ট করা হয়েছে। দ্যাটস ইট। এন্ড হচ্ছে স্লো পেসিং হলেও ইমোশনাল ইম্প্যাক্ট কেমন ছিল? তো গল্পটা একটু আমার কাছে মানে নেগেটিভ দিক যদি বলি, কিছুটা হালকা কিছুটা মনে হয়েছে স্লো ভাবে যাচ্ছে, তবে এটা হচ্ছে কি ইমোশনাল ভাবে একদম ফুললি ইম্প্যাক্ট করছে মুভিটাতে। অর্থাৎ ইমোশনটা যে জায়গায় ইমোশনটা দেওয়ার দরকার ছিল ওই জায়গাতেই ইমোশনটা দেওয়ার চেষ্টা করছে তানিম নূর। এক্স্যাক্টলি। হ্যাঁ, এইখানে হচ্ছে একটা কমেডি দিয়ে শুরু হয়, শুরু হওয়ার পরে মানে একটা স্টেপ বাই স্টেপ স্ক্রিন আগাচ্ছিল। কখনো কমেডি, কখনো হচ্ছে Emotion। ইমোশন, কখনো কিছু কিছু অ্যাডভেঞ্চারাস স্ট্রাগল দেখানো হয়েছে, এবং লাস্টে হ্যাপি এন্ডিং দেখানো হয়েছে। সো হ্যাঁ, হ্যাপি এন্ডিং বলা যায় না, হ্যাপি এন্ডিং বলা যায়। হ্যাপি এন্ডিং আসলে এখানে ইমোশনাল এন্ডিংও হয়েছে, যা দেখলাম এটা ইমোশনাল এন্ডিং বলাই মনে হয় বেস্ট হবে। সো বাট পারফেকশন আছে কাজে। অ্যান্ড হুমায়ুন আহমেদ, এখানে আমার মনে হয় যে একটা নেগেটিভ দিক বলা লাগে যে কিছু কিছু ট্রানজিশন গুলা হচ্ছে ফাস্ট হয়েছে, এবং আমার জানি না আমাদের কাছে লিঙ্কিংটা মাঝখানে একটু আমার কাছে মনে হয়েছে যে রিলেট করতে একটু মনে হয়েছে টাইমটা একটু বেশি নিলে ভালো হতো আমার মনে হয়। অতিরিক্ত ফাস্ট যাওয়ার কারণে একটার সাথে আরেকটা রিলেট করাটা একটু মুশকিল ছিল, মানে হঠাৎ করে একটা থেকে আরেকটা ট্রানজিশন চলে গেছে, যার কারণে সেটা মনে হয়েছে একটু ফাস্ট। এক্স্যাক্টলি। তারপর হচ্ছে হুমায়ুন আহমেদের ভাইব বা ফিলোসফিক্যাল ফিল আছে কিনা? আমার কাছে এটা লাগছে, ভালোই লাগছে। তো হুমায়ুন আহমেদের যে প্রিভিয়াস যে আমরা ছোটবেলা থেকে যে নাটকগুলা বা টেলিফিল্ম গুলা দেখে আসছি, কিছুটা এটার ভাইব ছিল এখানে। এক্স্যাক্টলি। আমি আসলে যেহেতু হুমায়ুন আহমেদের উপন্যাসটা পড়ছি, কিছুক্ষণ উপন্যাসটা, সো আমি মনে করি যে হ্যাঁ, হুমায়ুন আহমেদের ভাইব ছিল। উনি যেই ধরনের কমেডি ক্রিয়েট করতেন সেম কমেডি, এবং অলমোস্ট ওনার যে ক্যারেক্টার গুলা ছিল অলমোস্ট মোটামুটি সবাই ছিল, মোটামুটি সবাই ছিল, যেহেতু ওনার ক্যারেক্টার মোশাররফ করিমও থাকতো। আমি জানি না শরীফুল রাজের মায়ের ক্যারেক্টার যিনি করছেন ওনার নামটা নাজনীন নাকি কি জানি, যাই হোক উনিও হচ্ছে একটা ক্যারেক্টার ছিল হুমায়ুন আহমেদের। ডক্টর আজিজ ছিল, ডক্টর এজাজ, ডক্টর। ওনারা জাস্ট লাস্টে একটা কেমিও দেয়, ফারুক আহমেদ। ওনারা জাস্ট মনে হয় 5 মিনিট ছিল লাস্টে কেমিও দেয়। সো ওনাদের কেমিওটাও কিন্তু যথেষ্ট হাস্যকর ছিল এবং দেখার মতো ছিল। ওনাদের কিছু ডায়লগ, হ্যাঁ, পপুলার ডায়লগ গুলা দেয়। সো এটাও ভালো লাগছে। হ্যাঁ, হুমায়ুন আমাদের ভাইব ছিল, এটা সত্য সত্য। এবং ওভারঅল ভার্ডিক্ট, কারাই মুভি দেখলে বেশি এনজয় করবে? অল ওভার সবাই। আমি মনে করি যে সকল এজ যারা হচ্ছে মানে ছোট থেকে বড় সকল বয়সী মানুষের জন্য এই মুভিটা মানে এনজয়েবল, এবং হচ্ছে এটা মেইনলি যারা হচ্ছে কমেডি এবং হচ্ছে ইমোশনাল এই টাইপ মুভিগুলো পছন্দ করে, আমি মনে করি তাদের জন্য এটা বেস্ট। হ্যাঁ, বাট যারা অ্যাকশন মুভি পছন্দ করে তাদের জন্য সরি, হ্যাঁ, ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। তারা হচ্ছে অন্য কোনো মুভি দেখতে পারেন, এই মুভি তাদের জন্য না। বাট ইয়া, ইটস ফর ফ্যামিলি। ইয়েস, ইটস ফর অল এজেস। এন্ড আপনি সবাইকে নিয়ে এই মুভিটা দেখতে পারবেন, গার্লফ্রেন্ড, বউ, মা, বাবা, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে দেখতে পারবেন। সো এখন আমরা যদি বলি আমাদের পার্সোনাল রেটিং গুলা কি হইতে পারে, সাকিব তোমার পার্সোনাল রেটিং কত? আমি যদি ভেঙে ভেঙে বলি যে স্টোরিতে তুমি কত দিবা? স্টোরি যেহেতু হুমায়ুন আহমেদের, আমি 10 আউট অফ 10। তারপরে আমি স্টোরিতে দিব 10 আউট অফ 9। স্টোরিটা আমার কাছে মনে হয়েছে যে কিছুটা আছে তানিম নূর এক্সট্রা দেওয়ার চেষ্টা করছে, এখানে এক্সট্রা কিছু ক্যারেক্টার বিল্ড আপ করছে,
তো এই দিক থেকে চিন্তা করলে মানে গল্পের সাথে মানে অর্থাৎ কিছুক্ষণ উপন্যাসের সাথে কিছুটা মনে হয় এক্সট্রা দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এক্সট্রা বলতে আমার মনে হয় আমি যতটুকু পড়ছি 3 বছর আগে পড়ছিলাম তো আমার মনে হয় এডমিশন স্টুডেন্টদের কোনো ইয়ে ছিল না, এখানে পার্ট ছিল না, এটা অ্যাড করা হয়েছে। আম, হ্যাঁ, এটাই মনে হয় অ্যাড করা হয়েছে। আর এইখানে নতুন অভিনেত্রী লাবণ্য চৌধুরী খুব ভালো অভিনয় করছে। ওনার যে কিউট কিউট এক্সপ্রেশন গুলো ছিল এবং কমেডি পাঞ্চ লাইন ছিল, ওইগুলা খুবই ভালো ভালো লাগছে। তোমরা দুইজন কি হানিমুনে যাচ্ছ? সাথে জাফরের যে কাহিনীটা ছিল, জাফর ছেলেটা যে হচ্ছে রুবিকে পছন্দ করে। জাফরের অরিজিনাল নাম আমি জানি না, ক্যারেক্টার নাম হচ্ছে জাফর। ওর সাথে ওর বন্ধু ছিল, বন্ধুর ক্যারেক্টারটার নাম আমি ভুলে গেছি। যাই হোক, এবং হচ্ছে রুবি মানে লাবণ্য চৌধুরী, এই তিনজনের একটা রসায়ন ছিল। আমার মনে হয় হচ্ছে এখানে কাহিনীটা হচ্ছে যে জাফর রুবিকে পছন্দ করে, শেষমেশ জাফর রুবিকে একটা প্রপোজ করে ইনডাইরেক্টলি, এবং রুবি সেটা ইনডাইরেক্টলি অ্যাকসেপ্ট করে। সো মানে হয় না, আমরা মনে করি যে আই লাভ ইউ মানে প্রপোজ, আই লাভ ইউ টু মানে প্রপোজ অ্যাকসেপ্টেড, এইভাবে না। সো ওনারা হচ্ছে যে ফিলোসফিক্যাল ভাবে হচ্ছে এই প্রেমের কেমিস্ট্রিটা বিল্ড আপ করছে এবং প্রপোজ করছে, প্রপোজের রেসপন্স করছে, এই টাইপের ছিল। আর আর কি আর কিসের রেটিং গুলো? মিউজিক গুলো আর তুমি রেটিং কিরকম দিবা? মিউজিক মিউজিক এগুলো হচ্ছে আমাদের আমরা আগেই শুনছি এই মিউজিক গুলা। সো এইগুলা আমি ওহে কি করে পাইবো তোমার এইটা আমি 7/10 দিব। আর হচ্ছে চাইতেই পারো, এই গানটা আমি অনেক শুনছি, সো এইটারে আমি 8.5/10। গানের পজিশন অনুযায়ী তুমি গানগুলো রেটিং কিরকম দিবা এটা বলতেছি। তাহলে মুভিতে তাহলে আমি দিব ওহে কি করে পাইবো তোমারে, ওইটা দিব হচ্ছে 8ই দিব। আর হচ্ছে তোমার চাইতেই পারো, এটা একবারে শেষে এন্ডিং এ দিছে। তো এটা তো মনে হয় শুরুতে ছিল না একদম? শুরুতে এটা টুনটা ইউজ করা হয়েছে, গিটার। মেবি হ্যাঁ, গিটারের সাউন্ডটা মনে হয় সাউন্ড ট্র্যাকটা ইউজ করা হয়েছে ফার্স্টের দিকে, এবং আমার মনে হচ্ছে এইটাই থিম সাউন্ড ট্র্যাক ছিল এই মুভিটার। আর লাস্টে হচ্ছে ফুল গানটা চালানো হয়েছে। আমার মনে হয় এই মুভিটার শেষ দিকে এন্ডিং মানে যে যেরকম চাইছিল সে সেরকমই পাইছে জীবনের কাহিনী। তো এই জন্যই চাইতেই পারো গানটা আসলে পারফেক্টলি বসে, এটাতে আমি 9/10 দিব। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে যদি আমি বলি ওভারঅল রেটিং তুমি কত দিবা? মুভি রেটিং হ্যাঁ, আমি 10/10। আমি 10/10। আচ্ছা, সাকিব কিন্তু আমার একটু আগে বলছিল যে ও 9.5 দেবে, কিন্তু এখন বলতেছে 10/10। এটা আমি আগে থেকে বলছি যে 10/10। আচ্ছা, ঠিক আছে। সো মুভিটা আপনারা সবাই দেখতে পারেন ওটিটিতে। আর আমরা জানি কারা কারা ওটিটিতে দেখবেন আর কারা পাইরেসি থেকে কেউ আবার লিংক চায় না। লিঙ্ক আমাদের কাছে চায়েন না ভাই। আমরা হচ্ছে প্রিমিয়াম টিকিট কেটে দেখছি, জানি ওটিটিতে 24 তারিখে আসতেছে, ওইটা যাই নাই, টিকিটটা কাটছি জাস্ট অনলি ফর ফুলফিল আওয়ার হবিজ। সো আমাদের একটা হবি বা ইচ্ছা ছিল যে আমরা সিনেপ্লেক্সে দেখবো এই মুভিটা। এবং এই মুভিটা হচ্ছে সিনেপ্লেক্সে দেখার মতো একটা মুভি, রাইট, এবং হচ্ছে এটার যে ভাইবসটা আছে এটা সিনেপ্লেক্সে দেখলে সবচেয়ে বেশি ফিল করা যাবে আর কি। ইয়া, দ্যাটস রাইট। সো এই রিভিউটা আজকে এই পর্যন্তই। এই ভিডিওটা বেশ লম্বা হয়ে গেছে, বাট অলরেডি 25 মিনিটের কাছাকাছি। হ্যাঁ, আমি জানি পুরাটা কেউ দেখবে না। সো কাইটা হইলেও দেখেন, টাইনা হইলেও দেখেন। আর টু স্পিড দিয়ে নিয়ে হ্যাঁ, তবে মুভিটা দেখতে পারেন, মানে ফুল সাজেস্টেড যে মুভিটা দেখতে পারেন, সবার সাথেই দেখতে পারেন। একা একা দেখলে হাসি আসবে, বাট হাসি মজা পাবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই। আসসালামু আলাইকুম।